রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন সহ নানা বিষয়ে সরেজমিন দেখলেন প্রধানমন্ত্রী। সমস্যা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত। নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন দাবি ক্যাম্পবাসীর। প্রক্রিয়া শুরুর আশ্বাস কমিশনারের। ৭১ জুলাই ধারণ করেই রাষ্ট্র চলছে দাবি বিএনপির। গণভোটের রায় বাস্তবায়নের দাবি জামায়াতের। দেশ পরিচালনায় ব্যর্থ অভিযোগ এনসিপির। এবং ২৪ জুলাইয়ের এই দিনে জামায়াতে নিষিদ্ধ করে ফ্যাসিস্ট সরকার। জনগণের সঙ্গে একাত্ম হতে নিরাপত্তা বাহিনীর প্রতি সমন্বয়কদের আহ্বান। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টনকে সঙ্গে নিয়ে এ পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্থানে সমস্যা চিহ্নিত করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি নগর সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ওয়াচ টাওয়ার থেকে ক্যাম্পবাসীর জীবনযাপন পর্যবেক্ষণ ও যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় দাবি দেওয়া সম্মিলিত প্ল্যাকার্ড প্রদর্শন ও মানববন্ধন করেন রোহিঙ্গারা। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সহ ১৪ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আসেন। ওয়াচ টাওয়ার থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্যাম্পবাসী জীবনযাপন ও যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তারা। এ সময় রোহিঙ্গারা নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি জানান। কয়েকশো ক্যাম্পবাসী নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন ও মানববন্ধন করেন। নিজের দেশের হক লইরে যাইতে চাই, সেফটি সিকিউরিটি লইরে ফাটা দিব বলে আর আশা করি। প্রোডাকশন আনার ক্যাঙ্গুরি দিব হদি আনারে জানাই বলে বলে আনার তারার আছে আসি জুলুম করে এখনো জেনোসাইড জিবা করে ইবা বঙ্গরা ফুরব। রোহিঙ্গাদের জন্য বর্তমানে বৈশ্বিক অনুদান কমে যাওয়ার বিষয় উল্লেখের পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেয়ার ব্যাপারে আশ্বাসের কথা জানান কমিশনার। মার্কিন যুক্তরাষ্ট্র ১ নম্বর দাতা দেশ, তো সুতরাং আমার বিশ্বাস এই সফরের পরে নিশ্চয়ই ওনারা নিজ চোখে দেখে গেছেন, সন্তোষ প্রকাশ করেছেন। আমার বিশ্বাস এটা কন্টিনিউ করবেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসন সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করছে যুক্তরাষ্ট্র, তাই মার্কিন প্রশাসনের আস্থাভাজন সার্জিও গোরের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ৭১ জুলাইকে ধারণ করে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের পাশে থাকবে তার দল গণসংহতি আন্দোলন। বিকেলে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। আইডিইবিতে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং অপহরণের চেষ্টা ১৬টি। বক্তব্যের শুরুতেই তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। বলেন, ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। মির্জা ফখরুল বলেন, উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। এ সময় ৭১ বিরোধিতাকারীদের দেশ বিরোধী বলে আখ্যায়িত করেন তিনি। আমাদের ১৯৭১ সালের যুদ্ধকে সঙ্গে রেখে আমরা ২৪কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না, কারণ এটা আমাদেরই জনগণের অধিকার আদায়ের সংগ্রাম। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে। এখন একটা সুযোগ পেয়েছি আমরা
যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আসুন আমরা সেই চেষ্টাটা করি। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে গণসংহতি আন্দোলনের সমাবেশে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। জুলাই জাতীয় সনদের যে বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে সেই অনুযায়ী যাতে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার বাস্তবায়িত হয়, আমরা তার সর্বোচ্চ চেষ্টা চালাবো। এ সময় বৈষম্য, রাজনৈতিক সহিংসতা ও ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের সামনে নতুন দিশা হাজির করেছে, আমরা সেই দিকে দাঁড় করাতে চাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক দল হলে বিএনপিকে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় ব্যর্থতার দায় স্বীকারের পর সরকার নৈতিকভাবে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের আমির। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে আয়োজিত বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে সড়ক পরিবহন আইন 2018 সংশোধন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও টার্মিনাল দখলবাজি বন্ধ সহ 12 দফা দাবি তুলে ধরেন পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে অংশ নিয়ে জামায়াত নেতারা বলেন, বৈষম্যহীন সমাজ গঠন করলেই শ্রমিক অধিকার ফিরে পাবে। যেখানে শ্রমিক মালিকের মধ্যে বৈষম্য থাকবে না, যেখানে শ্রমিক মালিক ভাই ভাই হয়ে এই সমাজকে, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করবে। শ্রমিকদেরকে ফৌজদারি অপরাধে দায়মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে, এটা আমরা কখনো মানি না। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতি হয়, ব্যর্থতার এমন দায় স্বীকারের পর সরকার নৈতিকভাবে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। গণতান্ত্রিক দলে দাবি করলে বিএনপিকে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, এমন কথাও বলেন জামায়াত আমির। 70 ভাগ জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70 ভাগ মানুষের রায় অবশ্যই মানতে হবে। জুলাইয়ের অর্জন কারো একার নয়, এটি 18 কোটি মানুষের বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এই অর্জন 18 কোটি মানুষের হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশ পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করলেন এনসিপির নেতারা। সব অপকর্মের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। দুপুরে সিলেট সার্কিট হাউস থেকে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি করতেই দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। শিপার চৌধুরীর তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিন আনোয়ার। সিলেট সার্কিট হাউস থেকে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন এনসিপির নেতারা। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে রাখে চারপাশ। নির্বাচনের পর ক্ষমতাসীন দল লুটপাট শুরু করেছে উল্লেখ করে কাউকে ঘুষ চাঁদা না দেওয়ার আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় দেশ পরিচালনায় বিএনপি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। সিলেটে যে মাদকের চালান ঢুকে তরুণ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে, এগুলো নিয়ে যারা রাজনীতি করে কথা বলে না কেন? তারেক রহমান অলরেডি ক্ষমতা চালাইতে ব্যর্থ হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। আগামী 5 বছর আওয়ামী লীগ আসবে না উল্লেখ করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, স্বৈরাচারী আচরণে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আজকে থেকে 5 বছরের মধ্যে আপনি দেখবেন
আওয়ামী লীগের রাজনীতি করতে চায় এরকম কোন মানুষ আর খুঁজে পাবেন না। নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এ সময় এনসিপি দক্ষিণাঞ্চলের আরেক মুখ্য সংগঠক মাহমুদা মিতু সরকারের সমালোচনা করে বলেন, স্থানীয় সরকার নির্বাচন কারচুপি করতে সরকার দলীয় লোকদের চেয়ারে বসাচ্ছে। দলের লোক নিয়োগ দিয়েছেন যেখানে জনগণের অধিকার ছিল। আপনি এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দেননি, নিজের দলের লোক বসিয়েছেন। দলটি বেগম খালেদা জিয়ার আদর্শচ্যুত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যারা বেগম জিয়ার আদর্শের রাজনীতিটা করে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। জুলাই সনদ অনুযায়ী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর পর্যটন খাতে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এদিকে ধর্ম বর্ণ ভিত্তিক যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয় জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ঝিনাইদহ ও বরিশাল সফরে এসব কথা বলেন তারা। সোহেল আহমেদ ও শেখ শামীমের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের সবগুলোই গ্রহণ করা হয়েছে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই ১৩৩টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। এ সময় দেশি ও বিদেশি পর্যটক আকর্ষণে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে। এদিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে যোগ দেন তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, ধর্ম ও বর্ণ ভিত্তিতে কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না। যে কোনো ধর্মের বিশ্বাস চর্চাকে কোনো মহল সূক্ষ্মভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার জন্য চক্রান্ত করবে, সাথে সাথে ধর্মপ্রাণ মানুষ ওই ধর্ম ব্যবসায়ীকে আপনারা চিহ্নিত করবেন। জনকল্যাণে নিয়োজিত দলের প্রতি মানুষের আস্থা অটুট থাকে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। রাজনৈতিক নেতা নেত্রীদের সমস্ত বক্তব্য জনগণের কল্যাণের জন্য, যতক্ষণ পর্যন্ত জনগণ তা কল্যাণ কর্মসূচি হিসাবে গ্রহণ করবে ততক্ষণই সেই দল এবং সেই মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে। তা যখন থাকবে না, বর্জন করে ফেলতে হবে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করেছে দেশটির সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে এ তথ্য জানানো হয়েছে। রুমানা রুমার প্রতিবেদন। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই। দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে এমন তথ্য জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধও আইন অনুযায়ী পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক কমিটির নবম প্রতিবেদনে সুপারিশের ভিত্তিতে সরকারের পদক্ষেপ নিয়ে তৈরি প্রতিবেদনটি পার্লামেন্টে উপস্থাপন করা হয়। এতে বলা হয়, প্রযোজ্য আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। কমিটি জানায়, শেখ হাসিনার অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। বিষয়টি পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে সরকারকে নিয়মিত কমিটিকে অবহিত রাখারও আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি শেখ হাসিনা বলেছেন তিনি চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফিরতে পারেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে তখনই গ্রেফতার করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা করছে। রুমানা রুমা, মোহনা সংবাদ। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত ঘটনা পরিক্রমায় আগস্টের প্রথম দিনে গুরুত্বপূর্ণ মোড় নেয় আন্দোলন দমাতে জামাত ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করে ফ্যাসিস্ট হাসিনা সরকার। ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়ে গণদাবির সঙ্গে একাত্ম হতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান সমন্বয়করা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শিক্ষক সহ পেশাজীবীরা। এমা আসাদের রিপোর্ট। 1 জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন 15 তারিখের পর থেকেই রূপ নেয় স্বৈরাচার হটাও আন্দোলনে। 27 জুলাই থেকেই তা মোড় নেয় সরকার পতনের দাবিতে। 30 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল লাল রঙে রাঙিয়ে প্রতিবাদে যোগ দেন সর্বস্তরের মানুষ। শিল্পী, পেশাজীবী সহ সব মানুষ লাল রঙে সংহতি জানান আন্দোলনে ফ্যাসিস্ট নিপীড়নের বিরুদ্ধে। এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়াজ ওঠা, কথা ক সহ বিপ্লবী সব গান, যা বিভিন্ন মতের মানুষকে নিয়ে আসে এক কাতারে। ঢাকার রাজশাহী সহ সকল বিভাগীয় শহরে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমে আসেন শিক্ষকরা। ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে গণদাবির পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন তখন সময়ের অপেক্ষা মাত্র। নিজের পতনের ধ্বনিতে আতঙ্কিত হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে নির্বাহী আদেশ জারি করা হয়। কিন্তু সে সময় সব ভেদাভেদ ও ষড়যন্ত্রকে অতিক্রম করে আন্দোলন পরিণত হয় গণঅভ্যুত্থানে। এম আর আসাদ, মোহনা সংবাদ। এবার কেরানীগঞ্জে মিলেছে ইয়াবা তৈরির কারখানা। অভিযান চালিয়ে কাঁচামাল ও সরঞ্জাম সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 10। উদ্ধার করা হয়েছে প্রায় 2000 পিস ইয়াবা। বলছে দেশে আরও ইয়াবা তৈরির কারখানা থাকতে পারে। বিস্তারিত জানাচ্ছেন এমদাদুল হক খান। সাদা, হলুদ, গোলাপি রঙের পাউডার সদৃশ পদার্থ, পাশে ওজন মাপার যন্ত্র, মোবাইল ফোন ও ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম। র্যাবের দাবি, এগুলো কোনো সাধারণ মাদক কারবারির সরঞ্জাম নয়। কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় এক আস্তানায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি সহ 4 জন সক্রিয় মাদকদ্রব্য ইয়াবা উৎপাদনকারী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব 10। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা শুধু ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত নয়, নিজেরাই উৎপাদনের সঙ্গে যুক্ত। এখান থেকে উৎপাদিত ইয়াবা রাজধানীর পুরান ঢাকা ও কামরাঙ্গীরচর সহ আশপাশের এলাকায় সরবরাহ করা হতো। ইয়াবা নতুনভাবে তারা এই উদ্ভাবন করে বাংলাদেশে অর্থাৎ ঢাকা রাজধানীতে এখন ইয়াবার কারখানা তারা তৈরি করেছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, তারা নতুন করে ইয়াবা উৎপাদনের কাজ শুরু করেছে। ভাষ্য অনুযায়ী প্রায় 2 বছর ধরে এ ধরনের কার্যক্রমের সঙ্গে তারা জড়িত। তাদের ভাষ্য অনুযায়ী তারা তো প্রথমেই বলে যে আমরা কেবল শুরু করেছি, এর মধ্যে কয়েকটা চালান হয়েছে, এই ধরনের প্রাথমিক। ইয়াবা তৈরির কাঁচামাল কোথা থেকে সংগ্রহ করা হতো, এর সঙ্গে আরো কারা জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। পদ্ধতিটা তারা যেভাবেই হোক জেনেছে, আমরা এর পরবর্তীতে মামলার পরে আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। এতদিন সীমান্ত পথে ইয়াবা দেশে আসার বিষয়টি ছিল আলোচনায়, কিন্তু এবার রাজধানীর কাছেই ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্ডার অঞ্চলে সেগুলো তৈরি হয় এবং এটা আমাদের একটা চরমভাবে ছবল দিচ্ছে আমাদের যুব সমাজকে, এবং সেটা কোনোভাবেই
থামানো যাচ্ছে না, কিন্তু নতুনত্ব বা বিশেষত্ব এই আজকের ব্রিফিংয়ে সেটা হচ্ছে আমরা বাংলাদেশেই যে তৈরি হচ্ছে। র‍্যাব বলছে শুধু মাদক ব্যবসায়ী নয়, দেশের মাটিতে ইয়াবা উৎপাদনের চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আমরা আরো ইন ডিটেল খুঁটিনাটি সবকিছু আমরা বের করব বলে আশাবাদী। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। নতুন করে ফুটবলের চ্যাম্পিয়ন তারকা কিস্কুর পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কিস্কুর মায়ের জন্য একটি চাকরি এবং স্থায়ী আবাসন বা বাড়ির ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে। আজ এক বিশেষ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কিস্কুর পরিবারের হাতে তাৎক্ষণিক সহায়তা হিসেবে একটি মোবাইল ফোন ও আর্থিক অনুদান তুলে দেন। আর্থিক যে সংকটটা সেটা যাতে সাময়িক আমরা কাটিয়ে দিতে পারি সেটা, এবং স্থায়ীভাবে ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতরে তাকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। ইনশাল্লাহ আশা করি স্থায়ীভাবে আমরা কিস্কুর পরিবারকে স্থায়ী একটি সমাধানের আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ লক্ষ্যে মিশর, কাতার, তুরস্কের মধ্যস্থতায় হামাসের ধাপে ধাপে নিরস্ত্রীকরণ ও এর বিনিময়ে ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি রূপরেখা চূড়ান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস এর পক্ষ থেকে এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দেন। তবে ইসরায়েল এখনও প্রকাশ্যে এতে সম্মতি জানায়নি। হামাসও সাফ জানিয়ে দিয়েছে যে ইসরায়েল সেনা প্রত্যাহার না করলে তারা চুক্তি বাস্তবায়ন করবে না। ফলে অস্ত্র জমা দেওয়ার এই জটিল প্রক্রিয়া সফল হওয়া নিয়ে এখনও সংশয় ও অনিশ্চয়তা রয়েছে। প্রতিবেশী মরক্কো থেকে উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতার সীমান্ত দিয়ে ঢুকেছে বিপুল সংখ্যক অভিবাসী। তাদের মধ্যে সেউতায় পৌঁছানোর চেষ্টাকালে অন্তত 57 জন পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছেন স্পেন সরকার। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। গেল 10 দিনে 1.5 থেকে 2,000 মানুষ স্প্যানিশ ছিটমহল সেউতার সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন বলে জানায় দেশটির সরকার। বৃহস্পতিবার আরও শত শত মানুষ সেখানে পৌঁছানোর খবরে স্পেন সেখানকার নিরাপত্তা জোরদার করতে সৈন্য পাঠায়। সম্প্রতি সীমান্ত পার হওয়ার চেষ্টা বেড়ে যাওয়ায় স্থানীয় কর্মকর্তারা মাদ্রিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তবে বৃহস্পতিবার সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেউতা শহরের নিরাপত্তা বজায় রাখতে সিভিল গার্ডকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী। একই সঙ্গে শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মার্লাস্কার সঙ্গে সেউতা সফর করবেন। ঐশী আলম, মোহনা সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সোরাঞ্জ কয়লা খনিতে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 32 জন। এতে নিখোঁজ রয়েছেন আরও 2 শ্রমিক। বৃহস্পতিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মিথেন গ্যাসের বিস্ফোরণে খনির ভেতরে আগুন লাগে এবং খনির একটি অংশ ধসে পড়ে। এর প্রভাব পড়ে পাশের আরেকটি কয়লা খনিতেও। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তেরও ঘোষণা দেন দেশটির সরকার। খেলার খবর। ফুটবল। ইউরোপীয় ক্লাব ফুটবল দলবলদের বাজারে বইছে উথাল পাথাল হাওয়া। 2026 সালের এই গ্রীষ্মকালীন উইন্ডোতে স্প্যানিশ ফুটবলের 2 পরাশক্তি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা নেমেছে সম্পূর্ণ ভিন্ন কৌশলে নিজেদের দল পুনর্গঠনের মিশনে। মাঠের লড়াই শুরুর আগেই দলবলের টেবিলে শুরু হয়ে গেছে রিয়াল বার্সার রুদ্ধশ্বাস এল ক্লাসিকো। বিস্তারিত মশিউর রহমানের রিপোর্টে। ইউরোপীয় ফুটবল দলবদলের বাজার মানেই কোটি কোটি ইউরোর ঝনঝনানি আর সমর্থকদের উত্তেজনা। টানা 2 মৌসুম কোনো ট্রফি না পেয়ে এবার রেকর্ড বাজেট নিয়ে মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। নতুন ম্যানেজার হোসে মরিনোর অধীনে সান্তিয়াগো বার্নাবুতে যোগ দিয়েছেন এক ঝাঁক নতুন গ্যালাক্টিকো। ডিফেন্স ও মিডফিল্ডকে শক্ত করতে চেলসি থেকে স্প্যানিশ লেফট ব্যাক মার্ক কুকুরেল্লা এবং ম্যান সিটি থেকে পর্তুগাল বার্নার্ডো সিলভাকে দলে ফিরিয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়া রক্ষণভাগ আরও নিরেট করতে লিভারপুল থেকে ইব্রাহিম কোনাতে এবং ইন্টার মিলান থেকে ডেনজেল ডামফ্রিজকে দলে ফিরিয়েছে তারা। পাশাপাশি লোন শেষ করে মূল স্কোয়াডে ফিরেছেন তরুণ তুর্কি, ব্রাজিলিয়ান এন্ড্রিক ও নিকো পজ। অন্যদিকে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও স্কোয়াডে গভীরতা বাড়িয়েছে। ম্যানেজার হান্সি ফ্লিকের মূল লক্ষ্যই ছিল দলের আক্রমণ ভাগকে তরুণ ও গতিময় করা।
সেই লক্ষ্যে নিউক্যাসল থেকে 69 মিলিয়ন পাউন্ড চুক্তিতে ইংলিশ উইঙ্গার অ্যান্টনি গর্ডনকে ক্যাম্প নুতে এনেছে বার্সেলোনা। এছাড়া আক্রমণ ভাগকে আরও ধারালো করতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে উড়িয়ে আনা হয়েছে জার্মান স্ট্রাইকার করিম আদেমিয়াকে। তবে কাতালানদের জন্য বড় ধাক্কা রবার্ট লেভানডস্কির বিদায়। এছাড়া লোনের মেয়াদ অবসান ঘটিয়ে নিজ ক্লাবে ফিরে গেছেন মার্কাস রাশফোর্ড ও জোয়াও ক্যানসেলো। মশিউর রহমান, মোহনা সংবাদ। ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি 66 বছর বয়সে পরলোক গমন করেছেন। 1982 সালের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ডিফেন্ডার দীর্ঘ 20 বছরের পেশাদার ক্যারিয়ারের পুরোটা সময়ই কাটিয়েছেন এসি মিলানে। ক্লাবের হয়ে তিনি 6টি সেরিয়া এবং 3টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। তার অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে এসি মিলান তাদের বিখ্যাত 6 নম্বর জার্সিটি চিরতরে অবসরে রেখেছে। ফুটবল। ভারতীয় ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো তাদের মাটিতে খেলতে আসছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী 23 অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই মেগা ম্যাচের খবরটি নিশ্চিত করেছে। ফিফার বিশেষ উইন্ডোর অধীনে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিগত বিশ্বকাপে কলকাতার ফুটবল ভক্তদের উন্মাদনা দেখে ব্রাজিল ফুটবল ফেডারেশন এই শহরটিকে বেছে নিয়েছে। দীর্ঘ 32 বছরের প্রথার পর এই প্রথম ভারতের মাটিতে খেলবে সেলেসাওরা। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন সহ নানা বিষয়ে সরেজমিন দেখলেন প্রধানমন্ত্রী। সমস্যা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত। নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন দাবি ক্যাম্পবাসীর। প্রক্রিয়া শুরুর আশ্বাস কমিশনারের। ৭১ জুলাই ধারণ করে রাষ্ট্র চলছে দাবি বিএনপির। গণভোটের রায় বাস্তবায়নের দাবি জামায়াতের। দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনসিপির। এবং 24 জুলাইয়ের এই দিনে জামায়াত নিষিদ্ধ করে ফ্যাসিস্ট সরকার। জনগণের সঙ্গে একাত্ম হতে নিরাপত্তা বাহিনীর প্রতি সমন্বয়কদের আহ্বান। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।